আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুক বন্ধুগণ, আজকে আমি কথা বলবো অ্যাকোনাইট ওষুধটি নিয়ে। অ্যাকোনাইট ওষুধটি প্রায়ই হৃষ্টপুষ্ট বলিষ্ঠ ব্যক্তিদের তরুণ রোগে ব্যবহৃত হয়। এটি একটি ক্ষণস্থায়ী ওষুধ, দীর্ঘস্থায়ী ওষুধ নয়, তাই এটা তরুণ রোগেই বেশি ব্যবহৃত হয়। পুরান রোগে অতটা ব্যবহৃত হইতে দেখা যায় না বা ব্যবহার হয় না। এখন আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে হলে অ্যাকোনাইটের আমরা 4টা পয়েন্ট মনে রাখবো। প্রথম পয়েন্ট, হঠাৎ আক্রমণ ও বিষণ্ণতা। 2 নম্বর পয়েন্ট, মৃত্যু ভয় ও অস্থিরতা। 4 নম্বর, পিপাসা ও জ্বালা। 3 নম্বর, পিপাসা ও জ্বালা। 4 নম্বর, প্রচণ্ড শীত ও প্রচণ্ড গরমে রোগের বৃদ্ধি বা রোগ আক্রমণ। এই হলো 4টা পয়েন্ট। আমি আলোচনা শুরু করার আগে এটা বলে নিলাম। এখন আমরা এক একটা পয়েন্ট করে আলোচনা করব। এখন আমরা প্রথম আলোচনা করি হঠাৎ আক্রমণ ও বিষণ্ণতা। অ্যাকোনাইট আমরা জানি, সবাই জানি, যারা বই পড়ি সবাই জানি অ্যাকোনাইট খুবই হঠাৎ আক্রমণ করে। হঠাৎ আক্রমণটা কেমন হঠাৎ আক্রমণ করে? যেমন ভূমিকম্প। আমরা জানি ভূমিকম্প হয়, কিন্তু ভূমিকম্পটা কখন হবে, কোথায় হবে, কোন স্থানে হবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। নির্দিষ্ট সময় আমরা বলতে পারি না, বলতে পারতাম সতর্ক হয়ে থাকতাম। ঠিক অ্যাকোনাইটের রোগীও কখন অসুস্থ হবে সে নিজেও জানে না। কেন জানে না? কারণ অ্যাকোনাইটের আক্রমণের ধরনই হঠাৎ আক্রমণ। যেমন একটা লোক, সে সারাদিন কাজকর্ম করিয়া, অফিস আদালত শেষ করিয়া, যে কাজ করে শেষ করিয়া, খাওয়ার দাবার খাওয়া আরামে বিছানায় ঘুমাইতে গেল। হঠাৎ রাত্রে যে কোনো এক সময় মধ্যরাত্রে বললো যে ভাই, আমার পাশে যে আছে, যে স্ত্রী থাকে, একটা বলে শোনো, আমার বুকটাতে ব্যথা করতেছে। বউ মনে করছে বুক তো সুস্থ ছিল, একটু বুকে ব্যথা করতেছে। আচ্ছা যাই, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার, এই কথা বলতে বলতে লোকটা একেবারে কাঁদতে শুরু করে দিল। হাই রে, অবস্থা খুব খারাপ, সে গড়াগড়ি শুরু করে দিল। এই ঠিক এরকম হঠাৎ আক্রমণটা হইলো এরকম। এবং সাথে বিষণ্ণতা। এই যে শুরু হইলো, একটু বুকে ব্যথা করলো, আক্রমণটা হঠাৎ করলো, কিন্তু বুকে ব্যথা শুরু হয়ে একটা চরম পর্যায়ে চলে গেলো, সে সহ্য করার মতো ক্ষমতা সে হারায় ফেলতেছে, গড়াগড়ি। এটা হইলো বিষণ্ণতা। যেমন ভূমিকম্প হঠাৎ আক্রমণ করে, আর বিষণ্ণতাটা কি? তার ধ্বংসযজ্ঞ। সে অল্প কিছুক্ষণ, হয়তো দেখা গেছে কয়েক সেকেন্ড স্থায়ী হয়, হয়েই সে কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর মধ্যে একটা ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে নিজে বিদায় নেয়। ঠিক অ্যাকোনাইটের আক্রমণ, হঠাৎ আক্রমণ, বিষণ্ণতা ঠিক ভূমিকম্পের সাথে আমরা তুলনা করতে পারি। কারণ ভূমিকম্প হয় নিজে শেষ হয়ে যাইব, আর তা না হয় যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে ওনার যা কাজ, ধ্বংস করার কাজ ধ্বংস করে উনি চলে যাইব। এ হলো অ্যাকোনাইটের ভীষণ আক্রমণ ও বিষণ্ণতার পরিচয়। তারপর আমরা আলোচনা করব 2 নম্বরে, মৃত্যু ভয় ও অস্থিরতা। আমি আগেই বলছি অ্যাকোনাইটের রোগী খুবই সুস্থ, বলিষ্ঠ, রক্ত প্রদান শক্তিশালী রোগীরাই তরুণ রোগে অ্যাকোনাইট আক্রান্ত হয়। একদম শক্তিশালী সুস্থ রোগ কখনোই সে আশায় থাকে না যে আমি একটু পরে অসুস্থ হয়ে যাবো, একটু পরে আমার ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে, একটু পরে আমার যেকোনো একটা সমস্যা হইতে পারে। কিন্তু এই চিন্তা তার মধ্যে থাকে না। সে সবসময় সুস্থ থেকে আসছে, সুস্থ থাকে, সুস্থতা তার ভালো লাগে, সুস্থ আছে, সে অসুস্থ না, রুষ্ট পুষ্ট বলিষ্ঠ শক্তিশালী ভালো মানুষ, সে হঠাৎ অসুস্থ হয়ে গেছে। তার স্বাভাবিকভাবে একটা লোক যদি অসুস্থ থাকে, আজকে ডাক্তারের কাছে যাইতেছে, আজকে এই ডাক্তার, কালকে ওই ডাক্তার, কালকে এই ওষুধ, পরশু এই ওষুধ, এই প্রেসক্রিপশন, সকালে এক ডোজ, বিকালে এক ডোজ, সকালে এই পত্র, রাত্রে এই পত্র। সে ওষুধ খাইতে খাইতে ওষুধের সাথে তার একটা প্র্যাকটিস হয়ে গেছে, ওষুধের সাথে তাদের একটা বন্ধুত্ব হয়েছে। এইসব রোগীরা সাধারণত ওষুধ নিয়ে অত ঘাবড়ায় না। ওষুধ একটা হয়েছে, ডাক্তারের কাছে যাবো, ওষুধ খামু, ওষুধ দিব, সুস্থ থাকবো। তার মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি ওষুধ তো আমার লেগেই গেছে, এই সকালে প্রেশার ওষুধ খাইলাম, এই হার্টের ওষুধ খাই, ডায়াবেটিসের ওষুধ খাই, বিভিন্ন রোগের ওষুধ খাই। অর্থাৎ রোগের সাথে তার একটা বন্ধুত্ব হয়ে গেছে, একটা অভ্যস্ত হয়ে গেছে। এই অভ্যস্ততার কারণেই আমরা অনেক সময় দেখেছি এইসব রোগীরা রোগ নিয়ে অতটা মাথা ব্যথা, এতটা ঘাবড়ায় না, খায়। আমার একটা পরিচিত রোগী ছিল, হাই প্রেশারের রোগী। তার জিজ্ঞাসা করলাম যে ভাই কি অবস্থা, দেখেন হাই প্রেশার তো বেশি ভালো না। আবার ডায়াবেটিসের রোগী আমার চেম্বারের সামনে আমার পাশে বসে কলা আনছে, কলা আইনা উনি
নিজে চারটা খেয়ে ফেলাইছে। আমার কবে একটা কলা খান, আমি একটা খাইছি। আমি বললাম যে কিরে ভাই, আপনার না ডায়াবেটিস, আপনার চারটা কলা খানা দূর যে কদিন বাসি খেয়ার ব্যাপার কি। সে ওই ডায়াবেটিসের সাথে হার্টের ওষুধ খাইতে খাইতে, বিভিন্ন রোগের ওষুধ খাইতে, ওষুধের সাথে সে পরিচিত, অভ্যস্ত, সে এটাকে অতটা গুরুত্ব দেয় না। কিন্তু এখন এটা রোগীর বেলা তো তা না, সে তো সুস্থ, হৃষ্টপুষ্ট, বলিষ্ঠ, অসুস্থতারা সে কামনাই করে না। সে মনে করে যে আমি সবসময় সুস্থ হয়ে থাকুন, ভালো থাকুন। আসলে সুস্থ তো সবসময় থাকা যায় না। সুস্থ একজন মানুষ থাকতে পারে না, একজন মানুষ সারা জীবন সুখে থাকতে পারে না, একজন মানুষ সারা জীবন অসুস্থ থাকতে পারে না। কারণ ভালো মন্দ মিলেই মানুষের জীবন। যে লোকটা মনে করে যে সুখে এবং দুঃখে আমার জীবন, সেই সুস্থ থাকতে পারে, সেই ভালো থাকতে পারে। কিন্তু এখন একটি রোগী সবসময় সুখী থাকতে চায়, ভালো থাকতে চায়, সুস্থ থাকতে চায়, সে অসুস্থতা কামনা করে না। তাই সে অল্প অসুখেই এই হৃষ্টপুষ্ট ব্যক্তিটা মৃত্যু ভয়ে অস্থির হয়ে যায়, কাতর হয়ে যায়। তার কোনো কিছুতে বোঝানো যায় না। আত্মীয় স্বজনকে বুঝাইবার চেষ্টা করে, বাইরে তুমি সুস্থ ছিলে, হঠাৎ একটু আক্রমণ হয়েছে, জায়গাটা নিয়ে তুমি এত ঘাবড়াও না, ঠিক হয়ে যাবে, এটা ওষুধপত্র খাইলে। সে এটা মানতে রাজি না। ধর ভাই, আমি তো কোনো সময় অসুস্থ হইনি, আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আমি হঠাৎ আমার এমন হইলো কেন? তার বারে এই মনে প্রশ্ন থাকে। এই প্রশ্ন থেকে সে অস্থিরতা ও মনে মৃত্যু ভয়টা তার বেশি হইতে থাকে। সে মানতেই যায় না যে এটা তেমন কোনো রোগ না। সে ইভেন তার মৃত্যুর সময় নির্দিষ্ট করে, তারিখ আগামীকাল, পরশু, বা আধা ঘন্টা, 1 ঘন্টা, সকালে 1টা, সকাল 8টা, দুপুরে 1টা, বিকাল 5টা নির্দিষ্ট করে সে সময়কে বইলা দেয় যে আমি এই সময় মারা যাবো, আর অস্থির এদিক ওদিক করতে থাকে। এই লোক মৃত্যু ভয় ও অস্থিরতা। আমরা জানলাম কি হঠাৎ আক্রমণ, বিষণ্ণতা, মৃত্যু ভয় ও অস্থিরতা। এখন আমরা আলোচনা করব 3 নম্বর পয়েন্ট, পিপাসা ও জ্বালা। এখন একটি রোগী অত্যন্ত পিপাসিত থাকে, হ্যাঁ, সে ঘটি ঘটি বেশি পানি খাইতে চায়, এবং পানি খায়। আর তার জ্বরের সময় বা যে কোনো ভিতরে একটা জ্বালা, অন্তর্দাহ, শরীর উত্তপ্ত হওয়ার কারণে ভিতরে একটা জ্বালা তার চলতে থাকে। এ হলো পিপাসা ও জ্বালা। এখন আমরা যার আগে বলছি যে অ্যাকোনেটের রোগী সুস্থ, বলিষ্ঠ, হৃষ্ট, পুষ্ট। এ কথা আমি বারবার বলতেছি, এই জন্যে অ্যাকোনেটের এই রোগীদের ক্ষেত্রটা বেশি আসে। এখন আমরা বলবো প্রচণ্ড শীত ও প্রচণ্ড গরমে রোগের বৃদ্ধি বা রোগের আক্রমণ। এখন অ্যাকোনেটের রোগী দেখা গেছে সে অতিরিক্ত শীতও সহ্য করতে পারছে না, বা অতিরিক্ত শীত গরমও সহ্য করতে পারতেছে না। অতিরিক্ত শীত বা অতিরিক্ত গরমে যদি হঠাৎ আক্রমণ থাকে, তখন আমরা অ্যাকোনাইটকে লক্ষ্য করব বা অ্যাকোনাইট প্রয়োগ করব। যদি সাথে হঠাৎ আক্রমণ, মৃত্যু ভয়, অস্থিরতা, পিপাসা ও জ্বালা থাকে, তাহলে তো কোনো কথাই নাই, সোনাই সোহাগা পায়ে গেলাম। এবং এখন আমরা আলোচনা করব অ্যাকোনাইটের জ্বর নিয়ে। অ্যাকোনাইটের জ্বর সাধারণত মধ্যরাত্রে বৃদ্ধি পায়। শরীর শুষ্ক, উত্তপ্ত এবং ভিতরে জ্বালাবোধ থাকে, পানি খাইতে চায়, পিপাসা থাকে, এবং অস্থিরতা, মৃত্যু ভয়, বিষণ্ণতা, এগুলো যদি সাথে থাকে, তাহলে জ্বরে আমরা অ্যাকোনাইট ব্যবহার করব। এবং অ্যাকোনাইটের রোগী শুয়ে থাকলে দেখা যাবে তার এক গাল লাল, আরেক গাল ফ্যাকাশে, কিন্তু শোয়ার থেকে উঠলে তার এক গাল, দুনো গালই লাল, অর্থাৎ স্বাভাবিক। এটা অ্যাকোনাইটের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এখন আমরা আরেকটা ক্ষেত্র ব্যবহারের অ্যাকোনাইটের ক্ষেত্র আমি আলোচনা করব, সেটা হইল নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যদি প্রস্রাব না করে। নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যদি প্রস্রাব না করে, এটা ভয়ের একটা কারণ। আপনি অ্যাকোনাইট প্রয়োগ করবেন, প্রস্রাব করবে ইনশাল্লাহ। আমি অনেক ব্যবহার করে দেখছি, প্রস্রাব করে। এবার আসি ভয়ের কারণ কেন। ছেলেটা জন্মই নিল একদিন বা 5 ঘন্টা 6 ঘন্টা আগে বা একদিন আগে, এখন তার প্রস্রাব হইতেছে না, সে ভয় পাইল কই থেকে, কোথা হইতে তার ভয়টা আসলো? আমরা জানি একটা শিশু মাতৃগর্ভে 280 দিন অবস্থান করে বা থাকে, 9 মাস 10 দিন বা 280 দিন অবস্থান করে। আমরা সিনেমায়, চলচ্চিত্রে শুনি নায়কের কাছ থেকে 10 মাস 10 দিন আমি তোরে গর্ভে রাখছি, তুই আজকে আমার এই প্রতিদান দিলি না। এটা মিথ্যা কথা। এটা পরিচালকরা করছে, এটা অনেক আমাদের সমাজে অনেক আছে প্রতিষ্ঠিত মিথ্যা। এটা একটা অনেক প্রতিষ্ঠিত মিথ্যার মধ্যে এটা একটা প্রতিষ্ঠিত মিথ্যা। প্রতিষ্ঠিত মিথ্যা আপনি চর্চা করতে 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 একই যখন মিথ্যা একটা জিনিস চর্চা করবেন, এই প্রতিষ্ঠিত মিথ্যাটা সমাজে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আপনি তখন আর সত্য কথাটা বলবেন, আপনার কথাটা মানুষ সহজে মাইনা নিবে না। ঠিক এই যে 10 মাস 10 দিন কথাটা
এটা একটা প্রতিষ্ঠিত মিথ্যা। সত্য কথা হলো 9 মাস 10 দিন। এটা আমার কথা না, আপনি যে কোনো ডাক্তারকে, এটা গাইনোকোলজি ডাক্তারকে আপনি পরামর্শ করে জানতে পারেন যে ডাক্তার ভাই যে কথাটা বললো কথাটা সত্য কিনা। 100-তে 100, 100-এ 100 এই কথাটা সত্য। 9 মাস 10 দিন অর্থাৎ 280 দিন আমরা মাতৃগর্ভে থাকি। সেখানে 5 দিন প্লাস মাইনাস, 1 সপ্তাহ প্লাস মাইনাস হইতে পারে, 5 দিন আগে হইতে পারে, 10 দিন আগে হইতে, 1 সপ্তাহ আগে হইতে পারে। এটা প্লাস মাইনাস কিছু সময় থাকবে, কিন্তু নির্দিষ্ট স্থায়িত্বকাল গর্ভকাল হলো 280 দিন। এটা আমরা সবাই মনে রাখবো। আর 10 মাস 10 দিন নিয়ে গর্ব করব না, এ হলো কথা। এখন এই 10 মাস 10 দিন, সরি আমি কথাটা বলে বলাইছি, 9 মাস 10 দিন 280 দিন একটা শিশু মাতৃগর্ভে অবস্থান করতেছিল নির্দিষ্ট একটা জায়গায়। তখন সে শান্তিতেই ছিল, ভালোই ছিল, সুখেই ছিল। হঠাৎ পৃথিবীতে আইসা তার প্রস্রাব বন্ধ হয়ে গেল। এটাকে আমরা ওই এক জায়গা থেকে আরেক জায়গায় আইসা ছোট্ট একটা জায়গা থেকে এত বড় জায়গায় অবস্থান করার পরে আমরা এটাকে একটা ভয় হিসাবে ধরে নিতে পারি, এবং এটাই কারণ। এবং এই কথাটা চিন্তা করে আমি এখন অনেকবার প্রয়োগ করে দেখছি শিশু বাচ্চাদের বেলায় এটা প্রস্রাব হয়। আপনারাও পরীক্ষা করে দেখবেন। এখন আমি কথা বলবো আমি আমার ব্যক্তিগত জীবনে চিকিৎসাকালে হঠাৎ আক্রমণের একটা রোগীর সম্বন্ধে। আমার কাছে একটা রোগী আসছিল, হঠাৎ আক্রমণ করছে। কেমন? তার গলায় সে কথা বলতে পারে না, সে কথা বলতে পারে না। আমি রুগীরে জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি ম্যাডাম? রুগীটা মহিলা রুগী। তখন উনি বললো যে আমার নাম ডাক্তার ভাই মোমেনা, আমি মোমেনা। আমি বললাম, তার গার্ডিয়ানকে, হাজবেন্ড ছিল সাথে, হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম যে ভাই কি হইলো এই ম্যাডামের, কতদিন হইলো সমস্যাটা, কবে থেকে শুরু হইলো? আপনারা জানেন যে হোমিওপ্যাথিতে রোগের কজেশন একটা মূল্যবান লক্ষণ। আগে সবসময় আমরা রোগের কারণটা খুঁজতে চেষ্টা করব, কি কারণে রোগটা হইলো, কোথা হইতে হইলো। এই কারণটা, কারণ ধরে অনেক সময় একটা কারণের উপরও একটা ওষুধ প্রেসক্রিপশন করা যায়। যাই হোক, আমি ডাক্তারকে, হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করে বলে আরে না ভাই, আমার পরিচিত রোগী, আমার খুব ভালোবাসে, নিয়মিত ওনার পরিবার আমি দেখি, তো উনি চিকিৎসা করি। তো উনি বললো যে ভাই আর 2 ঘন্টা আগে সুস্থ ছিল, ভালো কথাবার্তা বলতেছি, এখন হঠাৎ করে অসুস্থ। তো তারপরে ভাই অনেকে আমার বললো যে ক্লিনিকে নিয়ে যাও, ওইখানে নিয়ে যাও, বড় ডাক্তার নিয়ে যাও, হঠাৎ বিষণ্ণতা অবস্থা হয়ে গেছে গা। তা আমি বললাম যে না, আমার একজন ডাক্তার ভাই আছে পরিচিত, উনি সবসময় আমার ভালো পরামর্শ দেয়, আমি ওনার সাথে একটু কথা বলে দিই। বড় ডাক্তারের কাছে যাওয়ার দরকার হলে আমি যাবো, উনি যদি আমার পরামর্শ দেয়, বড় ডাক্তারের কাছে যাইতে, না হলে উনি কি পরামর্শ বা কি ওষুধ দেয় আমি যাই দিই। তো উনি আমার কাছে আসলো, আসার পর আমি এই হিস্ট্রি পায়া আমার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বইয়ে, আমি তো বেশিরভাগই নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ওষুধ পরিচয় বইটা আমি বেশি পড়ি বাংলা বইয়ের মধ্যে, আমার ভালো লাগে পড়তে। আপনারা বইটা পড়ে দেখবেন, ভালোই বলছে। তো আমি হঠাৎ আক্রমণ, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় ভূমিকম্পের সাথে তুলনা করলো। হঠাৎ আক্রমণ 2 ঘন্টা আগে অসুস্থ, এখন কথা বলে না। আমি আজকে এটা পরীক্ষা করে যে এই কথাটা সত্যতা কতটুকু। তখন আমি 1 ওনার 200, ওনাকে 4 ডোজ না 6 ডোজ ওষুধ দিলাম, দিয়ে বোতলে দাগ দিয়ে দিলাম যে এক দাগ করে খাওয়াবেন। 6টা ওষুধ দিয়ে দিলাম, আর সাথে আমরা যে ভিটামিন ওষুধ দিই PTRS দিয়ে দিলাম। দিয়ে আমি বললাম যে এখন খাওয়ান, এই 1 ঘন্টা পরে পরে খাওয়াবেন, একটু ঘন ঘনই দিলাম। তো খাওয়ার পর সকালবেলা আমি চেম্বারে আসার আগেই ওনার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বললো যে ডাক্তার ভাই রুগী তো এখন সুস্থ, এখন তো সম্পূর্ণ কথা বলেন, কোনো সমস্যা নাই না, কোনো সমস্যা নেই, দিব্যি আগের মতো কথা বলতেছে। তাহলে এখন আপনি যে ওষুধ দিচ্ছেন, আরও তো ওষুধ রয়েছে 3 বোতল, এটা আমি কী করবো? তা আমি বললাম যে ওষুধগুলি খাওয়া ভালো। তা আপনার তো আগে শুনছেন আমি কি ওষুধ দিছি। হোমিওপ্যাথি ডাক্তার যারা, তারা জানে এই ভিটামিনটা আমাদের দিতে হয়, না দিলে রোগীর একটা সমস্যা হইতে পারে, এই জন্য আমরা এই ভিটামিনটা দিয়ে রাখি। আমি বললাম যে ওষুধটা খাওয়া ভালো, এটা খাওয়ালে সমস্যা নেই, রোগীর জন্য ভালো হইবে। এই হইল অ্যাকোনাইটের হঠাৎ আক্রমণের আমার বাস্তব জীবনে, আমার চিকিৎসার জীবনে প্র্যাকটিক্যাল একটা কেস আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এই হঠাৎ আক্রমণে যে কোনো রোগে আপনারা পরীক্ষা করে দেখবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।